তিনি নাকি জন্মেছিলেন ৩২ পাটি দাঁত নিয়ে। শত্রুর সম্ভাব্য বিষ আক্রমণ থেকে রক্ষা করতে রাজার খাবারে গোপনে গরল মেশাতেন প্রতিদিন। এমন বিচিত্র ক্ষুরধার বুদ্ধিদীপ্ত জীবনের কেন পরিণতি হয় স্বেচ্ছামৃত্যু? এই প্রশ্নের উত্তর আজও ইতিহাসের পাতায় অধরা। ৩৩০ খ্রিস্টপূর্বাব্দ। মগধের সম্রাট তখন ধননন্দ। ধনে আর বলে তিনি দৌর্দণ্ড প্রতাপের অধিকারী। যেমন সংকীর্ণ তার নীতি, তেমন খারাপ তার ব্যবহার। রাশি রাশি সোনা, অসংখ্য হাতি ঘোড়া, গোপন কোষাগারে অগাধ ঐশ্বর্য, তবু তার লোভের যেন শেষ নেই। আর তার মধ্যে হাজার রকম কর বসিয়ে প্রজাদের জীবন অতিষ্ঠ করে তুলেছেন। ক্ষিপ্ত সবাই, কিন্তু তাকে টলাবার সাধ্য নেই কারোরই। ধননন্দের ইচ্ছা হলো তাবড় পণ্ডিতদের ডেকে তাদের কথা শোনার। খবর পেয়ে তক্ষশিলা থেকে তার রাজসভায় ছুটে এলেন চাণক্য। তারপর না বুঝে ভিড়ের মধ্যে গিয়ে বসলেন রাজপুরোহিতের ফাঁকা আসনে। চারপাশে বিজ্ঞজনেরা আর মন্ত্রীমণ্ডলী। সবার শুরুতেই ধননন্দের চোখ পড়ল চাণক্যের উপর। রেগে আগুন ধননন্দ বললেন, অনুমতি না নিয়ে রাজপুরোহিতের আসনে বসা কদাকার লোকটা কে? অপমানিত চাণক্য উঠে দাঁড়ালেন। পরনে অন্তরীয়, গায়ে উত্তরীয়, বাঁধা চুল খুলে দিয়ে সবার সামনে প্রতিজ্ঞা করলেন, দাম্ভিক রাজধর্ম পালনে অক্ষম ধননন্দকে সিংহাসনচ্যুত না করে আর তার স্পর্ধা দেখে রাজা প্রহরীদের নির্দেশ দিলেন চাণক্যকে ধরার। পালাল চাণক্য, পিছনে ছুটলেন প্রহরীরা। প্রাণ হাতে করে গোপন এক সুড়ঙ্গ পথ দিয়ে রাজপ্রাসাদ থেকে কিছু দূরে এক জঙ্গলে পালিয়ে আসতে চাণক্যকে সাহায্য করলেন ধননন্দের উচ্চাকাঙ্ক্ষী পুত্র পর্বত। চাণক্যের হাত ধরে বাবাকে সিংহাসনচ্যুত করে নিজের রাজা হওয়ার বাসনায় পর্বত চাণক্যকে দেখিয়ে দিলেন বাবার লুকানো সম্পত্তির ঠিকানা। দুজনে লুট করলেন গোপন রাজকোষাগার। পর্বতকে চাণক্য বললেন, রাজা ধননন্দকে হারাতে তার চাই এক বিরাট সেনাবাহিনী, বিপুল অর্থ আর মিত্রগোষ্ঠী। বললেন, পালাতে হবে তক্ষশিলায়। পরদিন সকালে পর্বতকে এক মন্দিরে বসিয়ে রেখে চাণক্য কিনে আনতে গেলেন দুটো ঘোড়া আর পর্বতের জন্য নতুন পোশাক। চারপাশে দুজনের খোঁজে ততক্ষণে গিজগিজ করছে রাজার গুপ্তচর। কিছু দূর যেতেই জঙ্গলের মধ্যে তার কানে ভেসে এলো কথা। সাবধান হলেন চাণক্য। তারপর দেখলেন এক কিশোর বসে আছে গাছের এক গুঁড়ির ওপর। তার হাতে উদ্ধত দীর্ঘ দণ্ড, মাথায় পাতার মুকুট। তাকে ঘিরে তার চেয়ে বড় আর ছোট ছেলেদের একটি দল, চোর সন্দেহে। এরপর তারা মুকুট পরা রাজার সামনে হাজির করল দুই বন্দীকে। রাজা বললেন, প্রমাণ কই? নানা রকম প্রমাণ দাখিল হলো। অভিযুক্তদের প্রমাণ খণ্ডন করার সুযোগ দিলেন রাজা। তাদের যুক্তি ব্যর্থ হলে বললেন, অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলো। তারপর শোনালেন কঠোর শাস্তি। এই বিচার শেষ হতেই আড়াল থেকে বেরিয়ে খেলার রাজার সামনে এসে দাঁড়ালেন চাণক্য। বললেন, কর্নিশ মহারাজ, আমি এক দরিদ্র ব্রাহ্মণ, আপনার অগাধ দয়ার অপেক্ষায়। রাজা বললেন, আচার্য, আপনার জন্য আমার উপহার দুগ্ধবতী একটি গাভী। বলেই চাণক্যের হাতে দিলেন একটা গাছের ডাল। গ্রহণ করে চাণক্য আশীর্বাদ করলেন রাজাকে। বললেন, মহারাজ, রাজত্ব করুন বহু বছর, জয় করুন বহু দেশ, মঙ্গল করুন অনেকের। তারপর খেলার রাজার কাছে এসে বললেন, বৎস, তোমার নাম কি? বাড়ি কোথায়? বাবা কে তোমার? খেলার কিশোর রাজা বলল, আমি চন্দ্রগুপ্ত, বাবার নাম শ্রাবক। বাবা স্বীকার করেন, পাশেই আমার বাড়ি। রাজা সাজা এই সপ্রতিভ কিশোরের নেতৃত্বের সহজাত প্রতিভা আর ন্যায় প্রতিষ্ঠার পদ্ধতি অবাক করল চাণক্যকে। এই গুণ তিনিও কখনো দেখেননি। রাজসিংহাসনের প্রত্যাশায় তার শিষ্যত্ব গ্রহণ করা রাজপুত্র পর্বতের ভিতর। চন্দ্রগুপ্তের বাড়ি খুঁজে তার বাবার সঙ্গে দেখা করলেন চাণক্য। জানলেন তিনি ছেলেটির পালক পিতা, আর ছেলেটির গায়ে মৌর্য রক্ত। এক জঙ্গল থেকে উদ্ধার করা হয় তাকে।
শ্রাবককে 1000 কর্ষ পান দিয়ে চন্দ্রগুপ্তকে নিজের কাছে রেখে দীক্ষা দেওয়ার সম্মতি আদায় করলেন চাণক্য। চন্দ্রগুপ্তকে দেখে কিছুটা অবাক, কিছুটা বিরক্ত হলেন পর্বত। তারপর তিনজন রওনা হলেন তক্ষশিলার পথে। পাটলিপুত্র আর তক্ষশিলাকে জুড়ে দিয়েছে উত্তরাপথ। পর্বতের রাজপরিচয় গোপন রেখে চাণক্য তার নাম রেখেছেন সিদ্ধকেতু। সিদ্ধকেতু আর চন্দ্রগুপ্তের সঙ্গে টুকরো আলোচনায় চাণক্য বুঝে নেওয়ার চেষ্টা করছেন দুজনের মনের গঠন। কথায় কথায় চাণক্য জানতে চাইছেন, মাঠে গরু চড়ছে দেখে এক ব্রাহ্মণ এসে রাজার কাছে কয়েকটা গরু চাইলে কার সম্পত্তি না জেনেও কি করে সেই গরু দান করবেন রাজা? বালক চন্দ্রগুপ্ত বললেন, সবই রাজার সম্পত্তি, কারো অনুমতির প্রয়োজন নেই তার। চাণক্য জিজ্ঞাসা করলেন, জঙ্গলের সুরক্ষায় কি করা উচিত? সিদ্ধকেতু বললেন, বিশেষ বাহিনী নিয়োগ করা দরকার। চন্দ্রগুপ্ত বললেন, না, জঙ্গলকে চেনার জঙ্গলের মানুষেরই রক্ষা করবে জঙ্গলমহল। এগিয়ে চললেন তিনজন। কখনো বিষ্ণুগুপ্ত, কখনো কৌটিল্য নামে পরিচিত চাণক্যকে কেউ বলেন কেরলের, আবার কেউ বলেন উত্তর ভারতের ব্রাহ্মণ। মূলত গ্রিক, ল্যাটিন, ব্রাহ্মণ, বৌদ্ধ এবং জৈন উপাখ্যানে এই চাণক্যের নানা কাহিনী পাওয়া যায়। রাষ্ট্র পরিচালনার বিষয়ে তার পূর্বসূরীদের ধ্যান ধারণা আর তার নিজের অভিজ্ঞতার থেকে লেখা অর্থশাস্ত্র ও নীতিশাস্ত্র চাণক্যকে অমরত্ব করে দিয়েছে। কথিত আছে 32 পাটি দাঁত নিয়ে জন্মগ্রহণ করেন চাণক্য। এই ঘটনা ভবিষ্যতে রাজা হওয়ার লক্ষণ ধরে নিয়ে তার বাবা অথবা মা ভেঙে দেন চাণক্যের কয়েকটি দাঁত। নানা বর্ণনা থেকে বোঝা যায় চাণক্য ছিলেন খর্বকায় আর শ্যামবর্ণের অধিকারী। পায়ের গড়নে ছিল খুঁত। তার বাবার নাম সম্ভবত চাণক ছিল। নিজের জীবদ্দশায় চাণক্য খ্যাতিমান হয়ে ওঠেন তার পাণ্ডিত্যের জন্য। কাশীতে এসে চন্দ্রগুপ্তকে এক তরোয়াল কিনে দিলেন চাণক্য। সেখানে এক শ্রাদ্ধের অনুষ্ঠানে দান হিসাবে এক ধনী ব্যক্তির থেকে 2টো সোনার হার পেলেন সিদ্ধকেতু আর চন্দ্রগুপ্ত। এক রাতে সিদ্ধকেতুকে চুপি চুপি ডেকে চাণক্য দিলেন কঠিন এক কাজ। ঘুমন্ত চন্দ্রগুপ্তের গলা থেকে তাকে না জাগিয়ে, ফাঁস না খুলে নিয়ে আসতে হবে তার সোনার হার। এই কাজ দিয়ে শুতে গেলেন চাণক্য। বললেন কাজ হলে তাকে খবর দিতে। পরদিন ঘুম ভাঙলে দেখলেন সিদ্ধকেতু বসে আছেন নতজানু হয়ে। সিদ্ধকেতু বললেন, অক্ষম আমি আপনার দেওয়া কাজ করতে। হাসলেন চাণক্য। দিন কয়েক পর আড়ালে ডেকে একই কাজ দিলেন চন্দ্রগুপ্তকে। ঘুমন্ত সিদ্ধকেতুকে না জাগিয়ে, হাড়ের ফাঁস না খুলে চন্দ্রগুপ্তকে বন্ধুর গলা থেকে খুলে আনতে বললেন সোনার হার। তারপর আগের দিনের মতো শুতে চলে গেলেন। গভীর রাতে চন্দ্রগুপ্তের নরম ডাক শুনে ঘুম ভেঙে গেল চাণক্যের। পেরেছি বলে সিদ্ধকেতুর গলার হার চন্দ্রগুপ্ত তুলে দিলেন চাণক্যের হাতে। অন্ধকারে চাণক্য পেলেন ভেজা হারে তাজা রক্তের গন্ধ। বুঝলেন রাজকার্য সিদ্ধির জন্য যে উপস্থিত বুদ্ধি, দৃঢ়তা, এমনকি বন্ধুর প্রতি পাশায় হৃদয় হওয়ার সাহস প্রয়োজন, সেই সাহসের নিপুণ প্রয়োগে সতীত্বের মাথা থেকে ধর আলাদা করে হার নিয়ে এসেছেন চন্দ্রগুপ্ত। উত্তেজনায় উঠে বসলেন চাণক্য। চন্দ্রগুপ্তকে বললেন, মগধের রাজা তুমি হবে। চন্দ্রগুপ্তের পদ থেকে বরাবরের জন্য মুছে গেলেন রাজপুত্র পর্বত। তক্ষশিলা সে যুগের বিখ্যাত বিশ্ববিদ্যালয়। চাণক্য প্রথমে ছিলেন তার ছাত্র, তারপর শিক্ষক। সেখানে ভদ্রভট্ট, পুষ্যমিত্রের মতো উজ্জ্বল ছাত্রদের সঙ্গেই চাণক্যের হাতে দীক্ষা শুরু চন্দ্রগুপ্তের। গণিত, ইতিহাস, আইন, রাষ্ট্রনীতি, ভূগোল, অর্থনীতির পাঠ নিতে থাকেন চন্দ্রগুপ্ত। তার সঙ্গেই যুদ্ধবিদ্যা আর ধ্যানের মুহূর্ত। কঠিন সাধনায় অক্লান্ত চন্দ্রগুপ্ত সিন্ধু আর ঝিলম নদীর মধ্যবর্তী অঞ্চলের রাজা অম্ভি আত্মসমর্পণ করলেন ম্যাসিডনের সম্রাট আলেকজান্ডারের কাছে। খুশি হয়ে আলেকজান্ডার তাকে দিলেন রাশি রাশি উপহার। সেই বার্তা রটে গেল তক্ষশিলার বিদ্যানিকেতনে। ওদিকে রাজা পুরু কিছুতেই মাথা নোয়াবেন না জবন শাসক আলেকজান্ডারের কাছে। এসব সমীকরণ চর্চা করে ধননন্দকে ঘায়েল করতে দুর্ধর্ষ আলেকজান্ডারকে পাশে পাওয়ার স্বপ্ন দেখলেন চন্দ্রগুপ্ত। চাণক্যকে চন্দ্রগুপ্ত বললেন,
শুনেছি সমস্ত পৃথিবী শাসন করার বাসনা এই যৌবন সম্রাটের, কিন্তু সেটা তার একার কাজ নয়, তার চাই বিশ্বস্ত মিত্র শক্তি। চাণক্যের অনুমতি নিয়ে চন্দ্রগুপ্ত চলে গেলেন আলেকজান্ডারের দরবারে। যাওয়ার আগে পোড় খাওয়া রাজার সামনে মেপে কথা বলার পরামর্শ দিয়ে চাণক্য সচেতন করে দিলেন তার ছাত্রকে। কিন্তু চন্দ্রগুপ্তের প্রস্তাবে এতটাই রেগে গেলেন আলেকজান্ডার যে রাতের অন্ধকারে তক্ষশিলা ছাড়তে হলো চন্দ্রগুপ্তকে। যেতে হলো কাছের গ্রাম জালায়নে আচার্য শালকের আশ্রয়ের উদ্দেশ্যে। ততদিনে অনেকেরই বুঝতে বাকি নেই মগধ অধিপতিকে উল্টে দিতে চন্দ্রগুপ্তই চাণক্যের পাশার চাল। আলেকজান্ডারের অনুগত রাজা অম্ভি এসে চাণক্যকে ধমকে গেলে চন্দ্রগুপ্তকে ক্ষমতায় কেন্দ্রে যেতে ইন্ধন যোগাবার জন্য। চাণক্য বললেন অম্ভির তাকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই। এমন দিন আসবে যখন কোনো যৌবন শাসকের বদলে দেশের মাটি থেকে উঠে আসবেন এক চক্রবর্তী সম্রাট। অম্ভিকে পাশে নিয়ে অম্ভির শত্রু পুরুকে আক্রমণ করলেন আলেকজান্ডার। ঝিলমের সেই যুদ্ধ কঠিন হলেও জিতলেন তিনি। পুরুর শক্তি আর সাহসে আপ্লুত আলেকজান্ডার তাকে দিলেন অজস্র উপঢৌকন, ফিরে দিলেন তার রাজ্যপাট। চন্দ্রগুপ্তের কাছে চলে গেলেন আচার্য চাণক্য। দুজনের উদ্যোগে এবার শুরু হলো স্বতন্ত্র সেনাবাহিনী তৈরি। পাটলিপুত্র আক্রমণের তোড়জোড়। চোর, ডাকাত, অরাশ্রক, বল্লিক, শকেদের মতো সম্প্রদায়ের অনেকেই যোগ দিল সেই সেনাবাহিনীতে। তাদের প্রথম উদ্যোগ বড় ধাক্কা খেল সরাসরি রাজধানী পাটলিপুত্র আক্রমণ করতে গিয়ে। বিফল হয়ে প্রাণ হাতে করে ছদ্মবেশে দুজন লুকিয়ে বেড়ালেন কিছুদিন। গড়ে তুললেন গুপ্তচর বাহিনীর নিবিড় এক জাল। একদিন বাজারে এক বৃদ্ধা তার খেতে বসে মুখ পোড়ানো ছেলেকে ধমক দিয়ে বলছেন, গরম খিচুড়ি মাঝখান থেকে খেলে মুখ পড়ে চন্দ্রগুপ্তের মতো। গরম খাবার খেতে হবে থালার একেবারে ধার থেকে। বৃদ্ধের এই কথায় ঘুরিয়ে দিল মগধ আক্রমণের চাণক্যের নীতি। মিত্রশক্তির সাহায্যে চারপাশ থেকে ধননন্দকে আক্রমণের পথ ধরলেন চাণক্য। সদ্য জয় করে আসা রাষ্ট্র আর জনপদগুলি দখলের পর আগের মতো ফেলে না রেখে বসিয়ে দিলেন নিজেদের সৈন্য। তারপর এগোতে থাকলেন পাটলিপুত্রের দিকে। সঙ্গে পেলেন হিমালয় এলাকার শাসক প্রভতককে। আচার্য চাণক্যকে দেখে শ্রদ্ধায় নত প্রভতক। চাণক্য তাকে বললেন, আপনার কাছে লোকবল যেটি আছে আর আমাদের কাছে আছে স্থানীয় জ্ঞান, দুর্ধর্ষ জনসংযোগ, অসংখ্য গুপ্তচর। যুদ্ধে জয়ী হলে পাটলিপুত্র সহ সাম্রাজ্যের অর্ধেক হবে তার। সেই শর্ত সাপেক্ষে চন্দ্রগুপ্তের মিত্র হতে রাজি হলেন প্রভতক। বোঝাপড়া হতেই মগধের রাজা ধননন্দের বিপুল বাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল চাণক্য। চন্দ্রগুপ্ত তার প্রভতকের মিত্রশক্তি। বুদ্ধিদীপ্ত ছল চাতুরী, জনপথে কানে কানে নানা কৌশলী প্রচার, গুপ্তচরদের খবর আর সর্বোপরি ধননন্দের প্রজাবিরোধী নীতির থেকে উঠে আসা জনরোষকে প্রবলভাবে কাজে লাগালেন চাণক্য মগধের অপ্রিয়, দুর্বিনীত আর ক্ষমতাবান রাজাকে ধরাশায়ী করার কাজে। দুর্দান্ত এক যুদ্ধের শেষে মগধের রাজপ্রাসাদে জয়ী চাণক্য আর চন্দ্রগুপ্ত, সামনে পরাজিত ধননন্দ, পরাজয়ের গ্লানিতে ম্লান, সন্ত্রস্ত। এতদিনে প্রভাত হয়ে যাওয়া সেই অপমানের জন্য ক্ষমা চেয়ে চাণক্যকে করজোড়ে ধননন্দ বললেন, আপনার হাতে আমার শ্রীকন্যাদের সম্মানের কথা ভেবে কেমন বিচার আশা করতে পারি? চাণক্য বললেন, নারীর ওপর হিংসা বর্ষণ করেন না বিষ্ণুগুপ্ত, আর বিজয়ে হৃদয়বান হতেও তিনি অনন্য। একটা রথে যতটা ধরে ঠিক ততটা স্পন্দন নিয়ে ধননন্দকে পরদিন সপরিবার নিয়ে দেশ ছাড়ার নির্দেশ দিলেন চাণক্য। চন্দ্রগুপ্ত দেখলেন তার গুরুর দৃষ্টি স্থির ধননন্দের মেয়ের দিকে। কিছু বলার আগে তাকে চাণক্য বললেন, এই কুমারী তোমার প্রেমে বিভোর, এই হবে তোমার স্ত্রী। এই অস্থির সময়ে বিয়ে, তাও আবার শত্রুর মেয়ের সঙ্গে? অবাক হয়ে জানতে চাইলেন চন্দ্রগুপ্ত। চাণক্য বললেন, ভালোবাসাকে আঘাত দিতে নেই। বিয়েতে রাজি হয়ে গেলেন চন্দ্রগুপ্ত। আপত্তি করলেন না ধননন্দ।
বিয়ে হয়ে গেল চন্দ্রগুপ্ত আর দুর্ভারার। কিছুদিনের মধ্যেই খবর এলো দেশ ছেড়ে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন ধননন্দ। চাণক্যের গুপ্তচরেরা নিয়মিত খবর আসছেন এবং নানা সম্ভাব্য অভ্যন্তরীণ ষড়যন্ত্রের, যার মধ্যে প্রধান চন্দ্রগুপ্তকে হত্যার ছক। এইসব বিধ্বংসী শক্তি বিশেষত ধননন্দের মন্ত্রীদের থেকে নীরবে চন্দ্রগুপ্তকে আগলে রাখছেন চাণক্য। মিত্রতার সূত্র অনুযায়ী পাটলিপুত্রের মুকুট যে এবার প্রভতকের পড়ার কথা, সে কথা চাণক্যকে স্মরণ করিয়ে দিলেন চন্দ্রগুপ্ত। বললেন, মিত্রশক্তির সঙ্গে সংঘাতে যাওয়ার মতো আত্মশক্তি অথবা কারণ তৈরি হয়নি তখনও, তাই প্রভতকের মাথায় তুলে দিতে হবে মুকুট। চাণক্য মুখে বললেন, বিলক্ষণ, কিন্তু মনে কি ভাবলেন কে জানে। এরপর একদিন চন্দ্রগুপ্তের কাছে খবর নিয়ে এলেন চাণক্য। এক বিষকন্যার সঙ্গে প্রাণ হারিয়েছেন প্রভতক। বললেন, ওকে সাবধান করেছিলাম, শোনেননি আমার কথা। যদিও চাণক্যের চোখ বলল অন্য কথা। চাণক্যের গোপন কৌশলে পাটলিপুত্র সিংহাসনের রাস্তা থেকে মুছে গেলেন পথের কাটা প্রভতক। বিশাখ দত্তের সংস্কৃত নাটক মুদ্রার রাক্ষসে পাওয়া যায় ধননন্দের মন্ত্রী রাক্ষস চন্দ্রগুপ্তকে হত্যার জন্য পাঠিয়েছিলেন এক বিষকন্যাকে। এই গোপন তথ্য জেনে ফেলে চতুর চাণক্য সেই বিষকন্যার পথ ঘুরিয়ে দিয়েছিলেন যুদ্ধের মিত্র আদপে প্রতিদ্বন্দ্বী প্রভতকের খোলা দরজার অভিমুখে। মগধের সিংহাসনে বসলেন চন্দ্রগুপ্ত। প্রায় 10 বছর পর আবার চুল বাঁধলেন প্রধানমন্ত্রী আচার্য চাণক্য। এরপরে সন্তান সম্ভবতা দুর্ভারা। চন্দ্রগুপ্তের চোখে মুখে গভীর আনন্দ, তীব্র উৎকণ্ঠা। একদিন চন্দ্রগুপ্তের নিজের খাবারের থালা থেকে খাবার ভাগ করে তার স্ত্রীকে খাওয়াতে গিয়েই ঘটল চূড়ান্ত বিপদ। হঠাৎই দুর্ভারার শরীরে দেখা দিল বিষক্রিয়ার লক্ষণ। দুর্ভারার বিষক্রিয়ার খবর পেয়ে ছুটে এলেন চাণক্য। তখন বিষের তেজে এলিয়ে পড়েছেন দুর্ভারা। খাবারের থালা হাতে দুর্ভারার পাশে চন্দ্রগুপ্তকে দেখে চমকে উঠলেন চাণক্য। চাইলেন একটা ছুরি। দুর্ভারা গর্ভ থেকে তারপর তুলে আনলেন এক শিশুপুত্রকে। চন্দ্রগুপ্তের কোল আলো করে এলেন বিন্দুসার, আর মন কালো করে চলে গেলেন দুর্ভারা। সৈন্যদের মনোবল ভেঙে যাওয়ায় ভারত অধিগ্রহণের পরিকল্পনা বাতিল করে একসময় ফিরে যান আলেকজান্ডার। থেকে গিয়েছিলেন তার কিছু সেনাপতি। পাঞ্জাব অঞ্চলে আলেকজান্ডারের রেখে যাওয়া সেনাপতিদের যুদ্ধে হারিয়ে দিলেন চন্দ্রগুপ্ত। পরাজিত সেলুকাসকে 500 হাতি আর 6 লক্ষ সেনা উপহার দিয়ে সম্পূর্ণ মৈন জয় করে নিলেন তার। শুধু তাই নয়, তার পরিবারের মেয়েকেও বিয়ে করলেন। পারস্যের সীমানা অবধি নিজের সাম্রাজ্য নিয়ে গেলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ততদিনে সাবালক এবং শিক্ষিত হয়েছেন বিন্দুসার। চাণক্যের সঙ্গে থেকেই বাবার মতোই বিন্দুসারও ততদিনে আত্মস্থ করলেন রাষ্ট্র পরিচালনার নীতি। শিখেছেন প্রজার হিত সাধনই রাজার মূল কর্তব্য, প্রজা বিদ্বেষী বিনাশের কারণ। জেনেছেন অর্থই সব কিছুর মূল। জেনেছেন দুর্বল রাজার ক্ষত, সবল রাজার মূলধন। জেনেছেন প্রচার আর গুজব হতে পারে পরিকল্পিত আক্রমণের মোক্ষম অস্ত্র। এরপরে একদিন রাজ্য জুড়ে দেখা দিল খরা। রাজ্য জুড়ে অপ্রতিরোধ্য খরার মুখে এবার যেন ভেঙে পড়লেন চন্দ্রগুপ্ত। আচার্য চাণক্যের কাছে এসে চাইলেন ক্ষমতা থেকে বিদায়। চাণক্য বাধা দিলেন না। 24 বছরের প্রজা কল্যাণমুখী রাজপ্রশাসনের উপান্তে বিন্দুসারকে রাজ্যপাটের দায়িত্ব বুঝিয়ে দিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য চললেন শ্রবণ বেলগুলির পথে, নিজের স্বেচ্ছামৃত্যুর অভিস্যায়। জৈনবতে উপবাসী হয়ে সেখানেই প্রয়াত হলেন চন্দ্রগুপ্ত। এতদিনের প্রিয় শিষ্যকে হারিয়ে তখন গভীর এক শূন্যতায় ডুবে আছেন চাণক্য। জনজীবন থেকে ক্রমশই যেন দূরে সরে যাচ্ছিলেন তিনি। ভাবছিলেন বিন্দুসারকে বলে সুযোগ্য শিষ্য রাধাগুপ্তকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে রাজকার্য থেকে এবার বিদায় নেবেন তিনিও। তার মধ্যে একটা খবর যেন একেবারে দুর্বল করে দিল তাকে। রাধাগুপ্তের থেকে শুনলেন তার বিরুদ্ধে বিন্দুসারের কান ভাঙিয়ে তাকে ভয়ঙ্কর খেপিয়ে তুলেছেন ক্ষমতা পিপাসু সুবন্ধু। সুবন্ধুর কথায় বিন্দুসার নিশ্চিত চাণক্যই বিষ খাইয়ে হত্যা করেছিলেন তার জন্মে হারানো মাকে। একেবারে যেন পাথর হয়ে গেলেন চাণক্য। রাধাগুপ্তকে বললেন উপবাসের মাধ্যমে তার স্বেচ্ছায়
মৃত্যুর বেদি রচনা করতে। ওদিকে ক্রোধে, বিস্ময়ে আর সত্যের আশঙ্কায় কাঁপছেন বিন্দুসার। চাণক্যকে রাজসভায় ডেকে পাঠালেন তিনি। রাজপ্রহরীকে ফিরিয়ে দিলেন আচার্য চাণক্য। বললেন তার স্বেচ্ছা মৃত্যুর প্রহর আসন্ন, তিনি আর যাবেন না রাজদরবারে। তখন বিশ্বাসঘাতক চাণক্যের অপেক্ষায় অস্থির প্রহর গুনছেন বিন্দুসার। রাজসভায় ছুটে এলেন এক পরিচালিকা। বললেন সত্যের সূত্র ধরিয়ে দিতে চান সম্রাট বিন্দুসারকে, না হলে ভয়ানক অবিচার হবে চাণক্যের প্রতি। বললেন তিনি সেই নারী, বিন্দুসারের জন্মের লগ্নে রানীর মৃত্যুর প্রহরে উপস্থিত ছিলেন যিনি। বিন্দুসার জিজ্ঞাসা করলেন পরিচালিকাদের সাক্ষ্য গ্রহণের সময় তাহলে আসেননি কেন? মাথা নিচু করে রইলেন তিনি। তারপর বললেন শত্রু সম্ভাব্য বিষের আক্রমণ থেকে তার পিতাকে বাঁচাতে চন্দ্রগুপ্তের খাবারে প্রতিদিন গোপনে সামান্য বিষ মেশাতেন চাণক্য। চন্দ্রগুপ্তের শরীর একসময় যে কোনো বিষের দংশন প্রতিরোধ করার ক্ষমতা পাবে ভেবে, কিন্তু অভ্যাস ভেঙে নিজের খাবার যেদিন চন্দ্রগুপ্ত ভাগ করে খেতে গেলেন দুর্ভারার সঙ্গে, সেদিন সামান্য বিষই কেড়ে নিল গরলে অনভ্যস্ত তার অন্তঃসত্ত্বা স্ত্রীর জীবন। বৃদ্ধা বললেন চাণক্য নির্দোষ তার মায়ের মৃত্যুর ঘটনায়। আরও বললেন মহারাজ বিষের আক্রমণ থেকে বিদগ্ধ ক্ষিতপ্রায় আপনাকে বাঁচিয়ে সেদিন পৃথিবীর মুখ দেখান আচার্যই। তবু এক বিন্দু বিষ মাতৃগর্ভে ছুঁয়ে ফেলে আপনার কপাল, তাই মহারাজের কপালে আজও একটি নীল টিকা, তাই মহারাজের নাম বিন্দুসার। বিস্ময়ে বাকরুদ্ধ হলেন বিন্দুসার। প্রহরী বললেন চাণক্য বলেছেন আসবেন না তিনি রাজসভায়, কেননা নিজের মৃত্যু রচনায় তিনি নিবেদিত। আচার্যের বাড়ির দিকে ছুটলেন বিন্দুসার। রাস্তায় শুনলেন নিজের পার্থিব ধনসম্পদ বিলিয়ে দিয়ে স্বেচ্ছা মৃত্যুর পথে স্থির আচার্য চাণক্য। তার প্রাঙ্গণে যখন পৌঁছালেন তখন ধ্যানস্থ চাণক্য। ক্ষমা চাইলেন বিন্দুসার। মৃদু হাসলেন আচার্য। তারপরে হঠাৎ দাউ দাউ করে জ্বলে উঠল তার ধ্যানের বেদি। যারা সেখানে ছিলেন তাদের কেউ কেউ দেখলেন আগুন লাগিয়ে দূরে দ্রুত মিলিয়ে যাচ্ছেন সুবন্ধু। চাণক্যকে উদ্ধার করে আনা হলো যখন, ততক্ষণে নিথর হয়ে গেছে তার শরীর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে জানলেন সেই ইতিহাসের কথাটি, সেই চাণক্যের কথাটি। ভিডিওটি এতটাই। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।